আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দয়া আল্লাহর রহমতে ভালো আছি। In my last class I have told you that sentence I have taken a class about sentence, its definition, classification and identification. ওই ক্লাসে আমি তোমাদের দেখিয়েছিলাম যে সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার এবং কি এবং কিভাবে এই সেন্টেন্স চেনা যায়। আমরা সেন্টেন্সকে দুইটি ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে ফাংশনাল সেন্টেন্স এবং স্ট্রাকচারাল সেন্টেন্স। সেখানে আমি ফাংশনাল সেন্টেন্সকে 5টি অংশে বিভক্ত করে দেখিয়েছিলাম: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবং অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমি দুইটি অংশে ভাগ করে দেখেছিলাম, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং একটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স যে সেন্টেন্সটা হ্যাঁবোধক বাক্যকে সাধারণত অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলা হয় এবং নাবোধক বাক্যকে সাধারণত নেগেটিভ সেন্টেন্স বলা হয়। এখন আমরা তোমাদের বলবো কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায় কোনো রকম অর্থের পরিবর্তন ছাড়াই। সো ডিয়ার স্টুডেন্টস, চলো আজকে আমরা দেখে নিই কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স করা যায়। এবং এটা তোমাদের সিলেবাসে আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স from affirmative to negative. Okay, let's see how can we change affirmative sentence into negative sentence. So dear students, today our topic is transformation of sentences, affirmative to নেগেটিভ। আজকে আমরা দেখব কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হয় কোনো রকম অর্থের পরিবর্তন ছাড়াই। তোমরা অবশ্যই খেয়াল রাখবে এবং মনে রাখবে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর অর্থই হচ্ছে অর্থের পরিবর্তন না করে আরেকটা সেন্টেন্সের রূপান্তর, যেটা বলবে সেটাকে রূপান্তর করতে হবে কোনো রকম অর্থের পরিবর্তন ছাড়াই। আজকে আমরা তাহলে দেখব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স। চলো আমরা দেখি। 1 নম্বরে দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি 3টা রুলস আছে। আমরা ধারাবাহিকভাবে দেখি। যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকে আর তা যদি আল্লাহ বা গড বা অন্য কোনো ব্যক্তিকে নির্দেশ করে, মনে রাখবে আল্লাহ, গড বা অন্য কোনো ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে উক্ত অনলি বা অ্যালোন উঠে যায় এবং তার পরিবর্তে উত্তর বাক্যের শুরুতে নান ভার্ব ব্যবহার করতে হয়। আমি আবার বলছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি এবং তারপরে কোনো ব্যক্তি অথবা আল্লাহ অথবা গড থাকে, তাহলে নেগেটিভ করার সময় এই অনলির স্থানে নান ভার্ব শব্দটা ব্যবহার করতে হবে প্রথমে। চলো আমরা দেখি তাহলে প্রথম সেন্টেন্সটা। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এটা শুধুমাত্র আল্লাহ আমাদের সহযোগিতা করতে পারেন। এটা কিভাবে নেগেটিভ করা যায় অর্থের পরিবর্তন ছাড়াই? নেগেটিভ হবে অনলির পরিবর্তে প্রথমে তাহলে নান ভার্ব আল্লাহ ক্যান হেল্প আস, আর বাকি অংশটুকু সব ঠিক থাকবে। আরেকটা উদাহরণ দেখো, অনলি দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। ব্রেভ অর্থ হচ্ছে সাহসীরা, শুধুমাত্র সাহসীরাই সম্মানের মর্যাদার দাবিদার। তাহলে ব্রেভ সাধারণত ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে অনলির স্থানে আমরা নান ভার্ব শব্দটা ব্যবহার করব। দেখো এখানে আল্লাহ, গড বা কোনো ব্যক্তিকে যদি নির্দেশ করে, সেই ক্ষেত্রে অনলি এর পরিবর্তে নান ভার্ব শব্দটা বসে। তাহলে আমরা অনলির পরিবর্তে প্রথমে নান ভার্ব শব্দটা বসায় দিলাম এবং তারপরে সবগুলো ঠিক থাকবে। দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। তোমরা কি বুঝতে পারছো? এখন তোমাদের জন্য কয়েকটা এক্সারসাইজ আমি দিয়ে রেখেছি এখানে, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে। যদি এই রুলসটা বুঝতে পারো, আশা করি এই 3টা এক্সারসাইজ তোমরা করতে পারবে। একটা প্রথম দেওয়া আছে, দেখো, অনলি দ্য কাওয়ার্ডস, লেখাটা একটু অস্পষ্ট হয়ে গেছে। অনলি দ্য কাওয়ার্ডস ফিয়ার্স ডেথ, শুধুমাত্র ভীরুরাই মৃত্যুকে ভয় পায়। দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, হি লিভস অ্যালোন ইন দ্য হাউস, সে একাকী ওই বাসায় বসবাস করে। তৃতীয় দেখো, অনলি দ্য গ্র্যাজুয়েটস শুড অ্যাপ্লাই, শুধুমাত্র শিক্ষিতরাই আবেদন করতে পারবে। তাহলে দেখো অনলির পরে প্রত্যেকটা সব সেন্টেন্সে দেখো অনলির পরে ব্যক্তিকে দেওয়া আছে, দ্য কাওয়ার্ডস, হি কথা বলা আছে এবং দ্য গ্র্যাজুয়েটস।
তাহলে আশা করি তোমরা যদি রুলসটা বুঝতে পারো এই তিনটা করতে পারবে। এখন দেখো দ্বিতীয় রুলসটা আমরা দেখি। অনলি বা অ্যালোন যদি বস্তুকে নির্দেশ করে, অর্থাৎ বস্তুকে নির্দেশ করলে নাথিং বাট ব্যবহৃত হয় ওই অনলির স্থানে। চলো উদাহরণ দেখে নিই একটু। অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল, শুধুমাত্র চারটায় দৃশ্যমান ছিল বা দেখা যাচ্ছিল। তাহলে দেখো এখানে দ্য মুনটা হচ্ছে একটা বস্তুর কথা উল্লেখ করেছে, তাহলে অনলি এর স্থানে কি বসবে? প্রথমেই নাথিং বাট শব্দটা আমরা ইউজ করব। রুলসে কিন্তু বলেই দেওয়া আছে নাথিং বাট বসবে। তাহলে নাথিং বাট দ্য মুন ওয়াজ ভিজিবল, খুবই সিম্পল একটা রুলস, তোমরা সহজেই আশা করি পারবে। তোমাদের জন্য দুইটা আমি এক্সারসাইজ দিয়ে রেখেছি। দেখো, মানি অ্যালোন ক্যান সেভ দেম, শুধুমাত্র টাকাই তাদের রক্ষা করতে পারে। দ্বিতীয়ত দেখো, এ চাইল্ড লাইকস অনলি সুইটস। এবার দেখো এখানেও দেখো অনলির পরে বস্তুকে উল্লেখ করেছে, সুইটসের কথা বলেছে। একটা শিশু শুধুমাত্র মিষ্টি পছন্দ করে। আশা করি এই দুটা তোমরা সহজেই করতে পারবে। অনলির আরও একটা রুলস আছে, 3 নম্বরে তোমরা সেটা দেখতে পাবে। অনলি যদি কোনো সংখ্যা নির্দেশ করে, অনলি যদি কোনো সংখ্যাকে নির্দেশ করে, তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন বসে সেই অনলির স্থানে। একটু উদাহরণ আমরা দেখি, তাহলে ভালো ক্লিয়ার হয়ে যাব। হি ইজ অনলি 10, হি ইজ অনলি 10, সে মাত্র 10 বছর। দেখো এখানে অনলির পর একটা সংখ্যা 10 বা 10 দেওয়া আছে, তাহলে আমরা এই অনলির স্থানে কি বসাবো? নট মোর দেন অথবা নট লেস দেন, যে কোনো একটা বসালে তোমাদের হবে। তাহলে দেখে নিই অ্যান্সারটা কী হবে, নেগেটিভ। হি ইজ নট মোর দেন 10, হি ইজ নট মোর দেন 10। তোমরা এখানে হি ইজ নট লেস দেন 10ও বসাইতে পারো, উত্তর কিন্তু একই হবে এবং দুইটাই কারেক্ট। এই গেল মোটামুটি 3টা অনলি এর রুলস। এখন আমরা দেখব অনলি ছাড়াও তো আরও অনেক রুলস আছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে, তাহলে নেগেটিভে ক্যান নট বাট অবলিক দেওয়া আছে দেখো, অথবা ক্যান নট হেল্প বসবে। অর্থাৎ মাস্টের স্থানে হয় ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প শব্দটা বসাইতে পারবে। তবে ক্যান নট হেল্প এর পরে যে ভার্ব থাকে তার সাথে আইএনজি ফর্ম যোগ করতে হয়, এটা একটু মনে রাখবে। ক্যান নট বাট শব্দটি ইউজ করলে কখনো আইএনজি করা যাবে না, শুধুমাত্র ক্যান নট হেল্প শব্দটা ব্যবহৃত হইলে এরপরে যে ভার্বটা থাকবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। একটি উদাহরণ দেখো, উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, আমরা অবশ্যই আমাদের পিতামাতাদের মান্য করব। এটাকে নেগেটিভ করলে কি হবে? উই ক্যান নট বাট, উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস। এখানে দেখো ক্যান নট বাট মাস্টের স্থানে বসেছে ক্যান নট বাট, এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যে মূল ভার্ব যেটা দেওয়া ছিল ওবে, এই ওবে শব্দটা বসবে, এখানে কিন্তু আইএনজি বসবে না। আমি কিন্তু ক্যান নট হেল্প শব্দটা যদি এই স্থানে বসাইতাম, ক্যান নট বাটের স্থানে যদি বসাইতাম, তাহলে এই ওবে শব্দটাকে আইএনজি করা লাগতো, ওবেইং আওয়ার প্যারেন্টস হইতো। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা মাস্টের ব্যবহার জানলাম, কিভাবে মাস্ট যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হয়। এখন তোমাদের জন্য আমি অনলি 2টা এক্সারসাইজ দিয়ে রেখেছি, তোমরা এগুলো আশা করি পারবে। দেখো, 1 নম্বরে দেওয়া আছে ম্যান মাস্ট সাবমিট টু ডেস্টিনি, 2 নম্বরে দেওয়া আছে অল মেন মাস্ট ডাই। তোমরা জাস্ট এই মাস্টের স্থানে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প শব্দটা ইউজ করে সহজেই এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে পারবে। এরপরে দেখো, 5ম একটা রুলস দেওয়া আছে, বোথ ডট ডট অ্যান্ড অবলিক অ্যান্ড, অর্থাৎ বোথ ডট ডট অ্যান্ড অথবা অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে নট অনলি ডট ডট বাট অলসো ব্যবহার করতে হয়। তাহলে আমরা একটু দেখে নিই উদাহরণগুলো। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেখো, বোথ রনি অ্যান্ড কামাল, এই যে ডট ডট বলা আছে এখানে একটা শব্দ বসবে। বোথ রনি অ্যান্ড কামাল ওয়ার গুড ফ্রেন্ডস, রনি এবং কামাল উভয়ই ছিল ভালো বন্ধু। তাহলে এটাকে আমরা নেগেটিভ করবো কিভাবে? তাহলে বোথের স্থানে প্রথমে কি বসবে? এই যে দেখো, বোথের স্থানে প্রথমে নট অনলি শব্দটা ইউজ করতে হবে। তাহলে বোথের স্থানে আমরা নট অনলি শব্দটা ব্যবহার করলাম, তারপরে এই যে ডট ডটের ভিতরে যে ওয়ার্ডটা ছিল ওই ওয়ার্ডটাই বসবে। তা নট অনলি রনি, এরপরে যে অ্যান্ড যুক্ত ছিল না, যে তোমরা দেখো অ্যান্ড আছে, সেই ক্ষেত্রে এই বাট অলসো শব্দটা ব্যবহার করবা। তাহলে নট অনলি রনি বাট অলসো, এরপরে
সেন্টেন্সটা সম্পূর্ণই ঠিক থাকবে। বাট অলসো কামাল ওয়ার গুড ফ্রেন্ডস। আমরা আরও একটা উদাহরণ দেখি। হি টুক কফি অ্যান্ড টি। দেখো এখানে আমি আরেকটা বলেছিলাম, এখানে অ্যান্ডের কথা বলেছিলাম আমি। দেখো এই অ্যান্ড যুক্ত দুইটা নাউন করা আছে এখানে। হি টুক বোথ কফি অ্যান্ড টি। সে কফি এবং চা দুটোই নিয়েছে। তাহলে আমরা কিভাবে নেগেটিভ করব দেখো। তাহলে হি টুক নট অনলি কফি বাট অলসো টি। তোমাদের জন্য একটা আমি এক্সারসাইজ দিয়ে রেখেছি, একটু বাসায় প্র্যাকটিস করলে তোমরা সহজেই বুঝতে পারবে রুলসটা। দেখো, আই লাইক বোথ ম্যাঙ্গো অ্যান্ড অরেঞ্জ। তাহলে বোথ ডট ডট অ্যান্ড, এই যে দেখো বোথের এই মাঝখানে তো ম্যাঙ্গো দেওয়া আছে। তোমরা সহজে নট অনলি বাট অলসো ব্যবহার করে সেন্টেন্সটাকে নেগেটিভ করতে পারবে আশা করি। 6 নম্বরে দেখো কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হয় এভরি যুক্ত সেন্টেন্সে। একটু রুলসটা পড়ে নিই আমরা। এভরিকে নেগেটিভ করতে হলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, অর্থাৎ এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ পরিণত করব তখন এভরি এর স্থানে দেয়ার ইজ নো বসবে প্রথমে, প্লাস এভরি এর পরের শব্দটি বসবে, প্লাস বাট বসবে, প্লাস সেন্টেন্সের বাকি অংশ বসবে। একটু উদাহরণ দেখলে তোমরা সহজেই বুঝতে পারবে এটা। এভরি মাদার লাভস হার চাইল্ড। দেখো, এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। তাহলে আমরা রুলসে পড়েছিলাম এভরির স্থানে প্রথমে কি বসবে, এই দেয়ার ইজ নো শব্দটা বসবে। তাহলে আমরা প্রথমে বসাই দেয়ার ইজ নো। এভরি এর পরিবর্তে প্রথমে দেয়ার ইজ নো বসবে। তারপরে এভরি এর পরে যে ওয়ার্ডটা দেওয়া আছে এই ওয়ার্ডটা ইউজ করতে হবে। তাহলে দেয়ার ইজ নো মাদার, এরপরে বাট শব্দটা আমাদের ইউজ করতে হবে। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, পরের অংশটুকু সব ঠিক থাকবে। তোমাদের জন্য একটা নোট দিয়ে রেখেছি। দেখো, এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় এভরি এর পরিবর্তে নো এবং বাক্যস্থিত অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ রূপ বসে। অর্থাৎ এভরি যুক্ত বাক্যটাকে আমরা দুইভাবে নেগেটিভ সেন্টেন্স করতে পারি। দেখো একটু উদাহরণ দেখো। এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মায়ের তার সন্তানকে ভালোবাসে। এর রুলস অনুযায়ী দেখো, নো মাদার, এভরির স্থানে প্রথমে আমরা নো শব্দটা বসাইছি, তারপরে এভরির পরে যে ওয়ার্ডটা আছে ওই ওয়ার্ডটাই থাকবে। তাহলে নো মাদার, এই শব্দটা যেটা দেওয়া আছে অ্যাফার্মেটিভ শব্দটা, এই শব্দটার বিপরীত ফর্ম লিখতে হয়। তাহলে লাভসের বিপরীত ফর্ম হচ্ছে হেটস। তাহলে নো মাদার হেটস হার চাইল্ড, কোনো মাই তার সন্তানকে ঘৃণা করে না। অর্থ কি? অর্থ কিন্তু একই, যে প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। তোমাদের জন্য আমি কিছু এক্সারসাইজ দিয়ে রেখেছি। দেখো, এভরি রোজ হ্যাজ এ থর্ন, প্রত্যেকটা গোলাপেই কাঁটা আছে। এভরি ওয়ান হেটস এ লায়ার, সবাই মিথ্যাবাদীকে ঘৃণা করে। এভরি ম্যান উইশেস টু লিড হ্যাপি লাইফ, প্রত্যেকেই আশা করে সুখী জীবনযাপন করার। এভরিবডি বিলিভস ইন হিজ অনেস্টি, সবাই তার সততাকে বিশ্বাস করে। এবং 5 নম্বরে দেওয়া আছে এভরি ওয়ান উইল হেল্প হিম, সবাই তাকে সহযোগিতা করবে। আমি মনে করি বা আশা করি এই দুইটা রুলসের যে কোনো একটা ফলো করলেই তোমরা এই 5টা এক্সারসাইজ সহজেই করতে পারবে। এরপরে দেখো 7 নম্বর একটা রুলস দেওয়া আছে। অ্যাজ সুন অ্যাজকে নেগেটিভ করতে হলে অ্যাজ সুন অ্যাজের জায়গায় নো সুনার হ্যাড বসে, প্লাস সে বাক্যের কর্তা বসে, প্লাস সে বাক্যের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, প্লাস সে বাক্যের বাকি অংশ বসে, প্লাস দেন বসে। একটু দেখতে মনে হচ্ছে স্ট্রাকচারটা একটু জটিল, কিন্তু আমরা যদি একটু উদাহরণ দেখি তাহলে খুব সহজেই আমরা অ্যাজ সুন অ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করতে পারবো। একটু আমরা উদাহরণ দেখি। অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। এই সেন্টেন্সটার অর্থ হচ্ছে যখনই, যেই মাত্র চোরটি পুলিশকে দেখেছিল সে দৌড়ে পালিয়ে গিয়েছিল। তাহলে প্রথমে অ্যাজ সুন অ্যাজের জায়গায় আমরা কি লিখব? এখানে দেওয়া আছে কিন্তু অ্যাজ সুন অ্যাজের জায়গায় নো সুনার হ্যাড শব্দটা প্রথমে বসাবো। তারপরে আমরা সাবজেক্ট শব্দটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সাবজেক্টটা ইউজ করব। তাহলে নো সুনার হ্যাড দ্য পুলিশ। এখন আমরা জানি যে সেন্টেন্সের ভিতরে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে তাহলে মূল ভার্বের অলওয়েজ পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তোমরা দেখো এখানে স এর পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু সিন ব্যবহার করা হয়েছে। তাহলে নো সুনার হ্যাড দ্য থিফ সিন দ্য পুলিশ, এরপরে একটা শব্দ আসবে, এই কমা যেখানে আছে না, এই কমার স্থানে তোমরা দেন শব্দটা ব্যবহার করতে হবে। দেন হি র্যান অ্যাওয়ে, পুরোটাই ঠিক থাকবে। আশা করি বুঝেছো। তোমাদের জন্য একটু দুইটা আমি এক্সারসাইজ দিয়ে রেখেছি, একটু এই রুলস অনুযায়ী করে নিবা, তাহলে
রুলসটা সম্পর্কে তোমরা ভালো ধারণা পাবে। দেখো এক্সারসাইজ দেওয়া আছে, অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম দ্য স্টুডেন্টস স্টুড আপ। এর বাংলা অর্থ হচ্ছে শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করতে না করতেই ছাত্রছাত্রীরা দাঁড়িয়েছিল। এখানে কিন্তু দুইটাই পাস্ট টেন্সে থাকবে, কিন্তু যখন আমরা নেগেটিভ করব তখন একটা প্রথম অংশ নো সুনার হ্যাড যুক্ত সেন্টেন্সটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে, এবং দেন এর পরে শব্দটা সেন্টেন্সটা থাকবে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে। ঠিক একই নিয়মে তোমরা এটা করে নিবে। দ্বিতীয়ত দেখো, অ্যাজ সুন অ্যাজ আই রিচড দ্য কলেজ, যখনই যেই মাত্র আমি কলেজে উপস্থিত হয়েছিলাম, দ্য ক্লাস ফিনিশড, তখন ক্লাসটা বন্ধ হয়ে গিয়েছিল বা শেষ হয়ে গিয়েছিল। আশা করি তোমরা এই দুটো এক্সারসাইজ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে অষ্টম একটা রুলস দেওয়া আছে। দেখো, অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অলওয়েজের পরিবর্তে নেভার বসে। মনে রাখবে, অলওয়েজের পরিবর্তে নেভার বসে এবং অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ বসে। এখানে একটু ভালো করে খেয়াল রাখো, অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ বসে অলওয়েজ যুক্ত সেন্টেন্সে। একটু উদাহরণ দেখি, তাহলে ক্লিয়ার হবে তোমরা। রহিম ওয়াজ অলওয়েজ পাংচুয়াল। রহিম ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, তাহলে আমরা রুলসে পড়েছিলাম অলওয়েজের স্থানে কি বসবে? নেভার শব্দটা বসবে। তাহলে রহিম ওয়াজ নেভার, এখন যে পাংচুয়াল শব্দটা আছে এই শব্দটার বিপরীত শব্দ লিখতে হয়। তাহলে পাংচুয়াল শব্দটার বিপরীত শব্দ হচ্ছে লেট শব্দ দাও। তোমাদের জন্য আমি কয়েকটা উদাহরণ দিয়ে রেখেছি, তোমরা সহজে পারবে আশা করি। হি অলওয়েজ কিপস হিজ হেয়ার শর্ট, সে সবসময় তার চুলটা ছোট রাখে বা খাটো রাখে। 2 নম্বরে দেখো, ম্যান অলওয়েজ রিমেম্বার্স দ্য পাস্ট মেমোরিজ, মানুষ সবসময় তার অতীত স্মৃতিকে মনে রাখে। উই শুড অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, আমাদের সবসময় সত্য কথা বলা উচিত। প্রত্যেকটা সেন্টেন্সে তোমরা দেখবা অলওয়েজ শব্দটা ব্যবহার করা আছে। তাহলে আমরা এই অলওয়েজের স্থানে নেভার শব্দটা বসাবো এবং যে মূল শব্দটা দেওয়া আছে, ভার্বটা দেওয়া আছে, এই ভার্বের বিপরীত শব্দটা আমরা ব্যবহার করব। তাহলেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা সহজে নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তোমাদের বইয়ে, তোমরা অ্যাডভান্সের বইয়েও দেখবা যে তোমাদের ট্রান্সফরমেশনে কিছু বিপরীত শব্দ দেওয়া আছে, তোমরা ওটা সহজে মুখস্থ করে নিবা। তাহলে ইনশাল্লাহ অলওয়েজ যুক্ত শব্দটায় তোমাদের সমস্যা হবে না। 9 নম্বরে দেখো, টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। এই সেন্টেন্সটা একটু জটিল। ল্যাঙ্গুয়েজে একটাই মাত্র শব্দ টু, এই শব্দটার বা এই শব্দযুক্ত সেন্টেন্সটাতে কোথাও নেগেটিভ বা না বোধক কথা থাকবে না, কিন্তু এর অর্থটা অ্যাকচুয়ালি না বোধক হয়। যেমন আমি একটু উদাহরণ দিলে বুঝতে পারবে। হি ইজ টু উইক টু ওয়াক, এখানে দেখো কোথাও কিন্তু না বোধক কোনো শব্দ দেওয়া নেই, কিন্তু এর অর্থটা, এই সেন্টেন্সটার অর্থ হয় যে সে এতই দুর্বল যে হাঁটতে পারছে না। এই ধরনের টু যুক্ত সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ করব সেটা একটু দেওয়া আছে। দেখো, প্রথমে সেন্টেন্সের সাবজেক্ট বসবে, তাহলে এখানে যে সেন্টেন্সটা ছিল এই সেন্টেন্সের সাবজেক্ট প্রথমে বসবে, প্লাস ভার্ব বসবে। এই যে দেখো সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব প্রথমে বসছে। এই যে টু আছে, এই টু স্থানে সোর্স শব্দটা ব্যবহার করতে হবে, প্লাস এই যে ভিতরে যে অ্যাডজেক্টিভ শব্দটা ইউজ করা আছে বা যে শব্দ থাক না কেন সেই শব্দটা বসাবা তোমরা। পরবর্তীতে এই যে এই টু আছে, এই টু স্থানে দ্যাট শব্দটা বসাইতে হবে এবং প্রথম যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা আবার বসাইতে হবে এবং ক্যান নট অথবা কুড নট বসবে, প্লাস এই যে ভার্ব যেটা দেওয়া আছে এই ভার্বটা বসবে। একটু জটিল নিয়ম তোমাদের জন্য, একটু ভালো করে খেয়াল রাখো। প্রথমে সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব বসবে, এই যে সাবজেক্ট প্লাস ভার্ব বসেছে। এরপর টু এর স্থানে সো বসবে, এই যে দেখো এই যে টু আছে, এই টু স্থানে সো শব্দটা বসবে, প্লাস এর ভিতরে যে টুর পরের যে শব্দটা দেওয়া আছে সেই শব্দটা বসবে। এরপর কি বসবে? এই যে এই টু স্থানে দ্যাট শব্দটা বসাইতে হবে। এরপরে প্রথম যে সাবজেক্টটা দেওয়া আছে এই সাবজেক্টটা আবার বসাইতে হবে এবং সেন্টেন্সের ভিতরে যদি তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে ক্যান নট ইউজ করতে হবে, যদি পাস্ট টেন্সে থাকে তাহলে এখানে কুড নট শব্দটি ইউজ করতে হবে, প্লাস বাদ বাকি যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটা ব্যবহার করতে হবে। তবে অবশ্যই মনে রাখবে সেন্টেন্সটা কিন্তু হি ইজ টু উইক টু ওয়াকের ক্ষেত্রে। দেখো তোমাদের জন্য দুইটা এক্সারসাইজ দিয়ে রাখছি, আশা করি তোমরা এটা পারবা। শি ইজ টু পোর টু বাই এ গিফট, এর অর্থ হচ্ছে সে এতটাই গরিব যে একটা গিফটও কিনতে পারে না বা উপহারও কিনতে পারে না। দ্বিতীয়ত দেখো হি ওয়াজ টু অনেস্ট টু টেক দ্য মানি, সে এতই সৎ ছিল যে সে টাকা নিত না। তাহলে দেখো টু ডট ডট টু এই রুলস অনুযায়ী তোমরা নেগেটিভ করতে পারবে। 10 নম্বরে দেখো
অ্যাজ সুন অ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে সেই সেন্টেন্সটাকে আমরা কিভাবে নেগেটিভ করব সেই রুলসটা এখানে দেওয়া আছে। প্রথমে অ্যাজ এর জায়গায়, এই যে প্রথম অ্যাজ যেটা আছে অ্যাজ এর জায়গায় নট লেস বসবে, দেখো নট লেস বসবে, প্লাস শেষ অ্যাস এর জায়গায় দেন বসবে। যেহেতু সেন্টেন্সটা স্ট্রাকচার ছিল অ্যাজ ডট ডট অ্যাজ, ঠিক এইরকম অ্যাজ, এই যে দেখো ডট ডট অ্যাজ, তাহলে প্রথম অ্যাসের স্থানে নট লেস বসবে এবং দ্বিতীয় অ্যাসের স্থানে দেন শব্দটা বসবে, তাহলেই তোমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ করতে পারবে। একটু উদাহরণ দেখো, আতিক ওয়াজ অ্যাজ ওয়াইজ অ্যাজ রাসেল। আবার একটু মনে রাখবে অ্যাজ ডট ডট অ্যাজ শব্দটার অর্থ কিন্তু সমান, গুণাবলীটা সমান বোঝায়। তাহলে এর বাংলা অর্থ হচ্ছে আতিক ওয়াজ অ্যাজ ওয়াইজ অ্যাজ রাসেল, অর্থাৎ আতিক রাসেলের মতোই বা রাসেলের সমপরিমাণ জ্ঞানী ছিল সে। তাহলে এটাকে নেগেটিভ হবে আতিক ওয়াজ নট লেস ওয়াইজ দেন রাসেল, অর্থ হচ্ছে আতিক রাসেলের চেয়ে কম জ্ঞানী ছিল না। এখন তোমাদের জন্য আমি দুইটা এক্সারসাইজ দিয়ে রেখেছি, দেখো। দ্য ম্যান ওয়াজ অ্যাজ ফেরোশাস অ্যাজ লায়ন, লোকটি সিংহের মতোই হিংস্র ছিল, অর্থাৎ সিংহ যে হিংস্র, ওই লোকটার মাঝেও সেই হিংস্রতা একই রকম ছিল। দ্বিতীয়ত দেখো, হি ইজ অ্যাজ ডাল অ্যাজ অ্যান অ্যাস, সে হচ্ছে গাধার মতোই নির্বোধ। তাহলে দেখো গাধা যেরকম নির্বোধ কিছু বোঝে না, সেও একই রকম নির্বোধ কিছু বোঝে না, অর্থাৎ অ্যাজ ডট ডট অ্যাজ যুক্ত সেন্টেন্সের অর্থ হচ্ছে গুণাবলীটা সমান হবে। 11 নম্বর রুলসটা দেখো, চিরন্তন অর্থবোধক অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নিম্নরূপে নেগেটিভ করতে হয়। শুরুতে বাক্যস্থিত সাহায্যকারী ভার্ব বসবে, সেন্টেন্সটা একটু খেয়াল করবে তোমরা ভালো করে। শুরুতে বাক্যস্থিত সাহায্যকারী ভার্ব বসবে, প্লাস এনটি অর্থাৎ নেগেটিভ ফর্ম বসবে, প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন বসবে। একটু দেখো, কিন্তু যদি কোনো সেন্টেন্সের ভিতরে সাহায্যকারী ভার্ব না থাকে তখন আমরা ডাজ নট বা ডু নট শব্দটা ইউজ করব। একটু উদাহরণ দেখি, হেলথ ইজ ওয়েলথ। মনে রাখবে চিরন্তন অর্থবোধক, চিরন্তন সত্য, এই জাতীয় সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু এটা হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ, এটা একটা চিরন্তন সত্য। তাহলে এটাকে আমরা নেগেটিভ করব। এই বাক্যস্থিত দেখো, এই বাক্যের ভিতরে অক্সিলারি ভার্ব যেটা দেওয়া আছে ইজ দেওয়া আছে, এই ইজ এর সংক্ষিপ্ত ফর্ম ইজ নট করতে হবে, তোমাকে নেগেটিভ করতে হবে। ইজেন্ট হেলথ ওয়েলথ, এবং শেষে অবশ্যই কিন্তু প্রশ্নবোধক চিহ্নটা ব্যবহার করতেই হবে কিন্তু চিরন্তন সত্য বা অর্থবোধক বাক্যের ক্ষেত্রে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এই বাক্যটাতে দেখো এখানে কিন্তু কোনো সাহায্যকারী ভার্ব অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার কিচ্ছু দেওয়া নেই, এবং সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যখন আমরা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব তখন প্রথমে সাবজেক্ট অনুযায়ী, যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য প্রথমে আমাদের ডাজ নট শব্দটা ইউজ করতে হবে। যদি সাবজেক্ট প্লুরাল হয় তখন আমরা ডু নট শব্দটি ইউজ করব। তাহলে ডাজন্ট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য কি পশ্চিম দিকে অস্ত যায় না, এই সেন্টেন্সটা হবে। প্রিয় শিক্ষার্থী, একটু ভুল হয়ে গেছে আমার, এখানে ইন্টারোগেশন চিহ্ন হবে, আমি লিখতে একটু ভুল হয়ে গেছে আমার। ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে চিরন্তন অর্থবোধক সেন্টেন্সটা আমরা পড়ে নিলাম। এখন তোমাদের জন্য কিছু এক্সারসাইজ দিয়ে রেখেছি, দেখো। ম্যান ইজ মর্টাল, অনেস্ট, হানি টেস্ট সুইট, দুইটা কিন্তু চিরন্তন অর্থবোধক শব্দ। এই দুটা সেন্টেন্সটাকে তোমরা সহজেই নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারবে। এখানে দেখো একটা অক্সিলারি ভার্ব দিয়ে রেখেছি, কিন্তু এই সেন্টেন্সটা কোথাও অক্সিলারি ভার্ব দেয়নি, সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যখন তোমরা এই সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্স করবা তখন অবশ্যই যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তখন তোমরা ডাজ নট শব্দটা প্রথমে ইউজ করবে। ডাজন্ট হানি টেস্ট, তখন আর টেস্ট করা যাবে না, কিন্তু টেস্ট শব্দটা লিখতে হবে। ডাজন্ট হানি টেস্ট সুইট, শেষে অবশ্যই ইন্টারোগেশন চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। এই সেন্টেন্সটাতে দেখো ম্যান ইজ মর্টাল, এখানে অক্সিলারি ভার্ব দেওয়াই আছে, তাহলে আমরা সহজেই অক্সিলারি ভার্বটা প্রথমে লিখব ইজেন্ট ম্যান মর্টাল, তারপরে আমরা নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন বসাবো। এরপরে দেখো 12 নম্বর রুলসটা আমরা একটু আলোচনা করি। তোমাদের কিন্তু 14 পর্যন্ত তোমাদের সিলেবাসে দেওয়া আছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। 12 নম্বরে দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ রূপান্তরের সময় উক্ত সেন্টেন্সের মধ্যে অবস্থিত অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ রূপ বসাইতে হয় এবং উক্ত নেগেটিভ শব্দটির পূর্বে নট বসাতে হবে। অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ভিতরে যে অ্যাফার্মেটিভ যে শব্দটা থাকবে ওই শব্দটার নেগেটিভ রূপ বসাইতে হবে এবং তার পূর্বে একটা নট শব্দটা বসাইতে হবে। একটু উদাহরণ দেখি আমরা।
হি ওয়াজ অ্যান অনেস্ট বয়, সে ছিল একজন সৎ বালক। এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যখন আমরা নেগেটিভ করবো তখন কি হচ্ছে, হি ওয়াজ। এই যে দেখো, এই যে অনেস্ট শব্দটা আছে, এই শব্দটার বিপরীত শব্দ হচ্ছে ডিসঅনেস্ট। অনেস্টের বিপরীত শব্দ ডিসঅনেস্ট। তাহলে আমরা জেনেছি অ্যাফার্মেটিভ শব্দটি নেগেটিভ রূপ বসবে, তাহলে আমরা অনেস্টের বিপরীত রূপ বা নেগেটিভ রূপ বসাই দিলাম ডিসঅনেস্ট, এবং তার পূর্বে বলেছি একটা নট বসাইতে হবে। দেখো, নেগেটিভ শব্দটির পূর্বে নট বসাতে হয়, তাহলে আমরা নট বসাই দিলাম। তাহলে হি ওয়াজ নট আ ডিসঅনেস্ট বয়। যেহেতু এখানে দেখো অ্যান বসছে, এখানে এইসের উচ্চারণটা উজ্জ্ব ছিল, এই কারণে আর্টিকেল অনুযায়ী এখানে অ্যান বসেছে। কিন্তু এই সেন্টেন্সটাতে দেখো এটা একটা কনসোনেন্ট, এর পূর্বে এ বসেছে। একটু ভালো করে খেয়াল করো তোমরা। তোমাদের জন্য আমি কয়েকটা এক্সারসাইজ দিয়ে রেখেছি। আই শ্যাল রিমেম্বার ইউ, রিমেম্বার শব্দটার বিপরীত শব্দ তোমরা লিখবা হচ্ছে ফরগেট। দ্য ম্যান ওয়াজ পোর, পোর শব্দটার বিপরীত শব্দ লিখবা রিচ। দ্য বয় ইজ স্ট্রং ইন ইংলিশ, বালকটি ছিল ইংলিশে খুবই ভালো, তাহলে স্ট্রংয়ের বিপরীত শব্দ লিখবা হচ্ছে উইক। আই ফরগেট হিজ নেম, ফরগেট এই শব্দটার বিপরীত লিখবা হচ্ছে রিমেম্বার, এবং তার পূর্বে অবশ্যই একটা নট বসায় দিলে তোমাদের নেগেটিভ হয়ে যাবে। 13 নম্বরে দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সামটাইমস থাকলে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সামটাইমস থাকলে নেগেটিভ করার সময় সামটাইমস এর পরিবর্তে, অবশ্যই মনে রাখো, সামটাইমসের পরিবর্তে অলওয়েজ বসবে এবং তার পূর্বে নট বসে। সামটাইমসের পরিবর্তে অলওয়েজ এবং তার পূর্বে নট বসবে। একটু উদাহরণ দেখি আমরা। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এ ডে লেবারার ইজ সামটাইমস হ্যাপি, একজন দিনমজুর মাঝে মাঝে সে খুশি হয় বা সুখী হয়। এটা নেগেটিভ হবে, এ ডে লেবারার ইজ নট অলওয়েজ হ্যাপি। আমি আবার বলেছি কিন্তু সামটাইমসের পরিবর্তে অলওয়েজ শব্দটা বসবে এবং তার পূর্বে নট শব্দটি ইউজ করতে হয়। এই যে দেখো, নট ইউজ করেছি আমি। তাহলে এ ডে লেবারার ইজ নট অলওয়েজ হ্যাপি। দ্বিতীয়ত একটা রুল এক্সারসাইজ দেখো, মাই ফ্রেন্ড সামটাইমস ভিজিটস মি। এখানে তোমরা দেখেছিলে যে ইজ দেওয়া ছিল, এখানে কিন্তু কোনো ইজ দেওয়া নেই, সরাসরি ভার্ব দেওয়া আছে, মূল ভার্ব দেওয়া আছে, কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নেই। তাহলে মাই ফ্রেন্ড সামটাইমস ভিজিটস মি, আমার বন্ধু মাঝে মাঝে আমার কাছে ভ্রমণ করতে আসে। এটাকে নেগেটিভ আমরা করব কিভাবে, মাই ফ্রেন্ড ডাজ নট অলওয়েজ ভিজিট মি। একটু লক্ষ্য করো তোমরা, প্রথম সেন্টেন্সে দেখো ইজ অক্সিলারি ভার্ব ছিল, কিন্তু পরবর্তী সেন্টেন্সে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই, সরাসরি মূল ভার্ব দেওয়া আছে। এই কারণে, এবং সেন্টেন্সটা যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য প্রথমে ডাজ নট শব্দটা ব্যবহার করতে হবে এবং মূল ভার্বের বেস ফর্মটা বসবে, কখনোই ইজ করা যাবে না, ভিজিট করতে হবে। আবার দেখো, মাই ফ্রেন্ড সামটাইমস ভিজিটস মি, তাহলে এটা নেগেটিভ রূপ হবে, মাই ফ্রেন্ড ডাজ নট অলওয়েজ ভিজিট মি। আশা করি তোমরা রুলসটা বুঝেছো। তোমাদের জন্য একটু নোটও দিয়ে রেখেছি। দেখো, দ্বিতীয় সেন্টেন্স, অর্থাৎ এই সেন্টেন্সের কথা বলেছি আমি, দ্বিতীয় সেন্টেন্সে শুধু মূল ভার্ব থাকায়, এই যে দেখো এখানে মূল ভার্ব দেওয়া আছে, শুধু মূল ভার্ব আছে, মূল ভার্ব থাকায় ডাজ নট বসিয়ে নেগেটিভ করা হয়েছে। এই যে দেখো, ডাজ নট বসিয়ে নেগেটিভ করা হয়েছে এবং মূল ভার্বের কিন্তু বেস ফর্ম বসেছে, তখন আর এস বসবে না। তোমাদের জন্য একটা উদাহরণ আমি এক্সারসাইজ দিয়েছি। দেখো, দ্য রিচ আর সামটাইমস হ্যাপি। তোমরা একই নিয়মে, এই নিয়মে তোমরা এটা করতে পারবে। এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে, তোমাদের সুবিধার্থে আমি এটা দিয়ে রেখেছি। এরপরে দেখো 14 নম্বর একটা রুলস দেওয়া আছে, সুপারলেটিভ ডিগ্রিযুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে নিচের নিয়ম অনুসারে করতে হয়। তোমাদের ডিগ্রি এখনও করা হয়নি, তো এই সেন্টেন্সটা বুঝতে একটু তোমাদের কষ্ট হবে। তোমাদের সহজার্থে আমি নিচে কিছু দেখো ডিগ্রির রূপ দিয়েছি। দেখো, এখানে ডিগ্রিকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি যে সমস্ত অ্যাডজেক্টিভ একবারে উচ্চারণ করা যায়, অর্থাৎ এক্স লেভেল বিশিষ্ট অ্যাডজেক্টিভকে কম্পারেটিভ করতে হলে কম্পারেটিভের শেষে ই আর যুক্ত করতে হয় এবং সুপারলেটিভ শব্দটা শেষে ইএসটি যুক্ত করতে হয়। দেখো, এখানে ব্রেভ এর কম্পারেটিভ ফর্ম হবে ব্রেভার এবং সুপারলেটিভ ফর্ম হচ্ছে ব্রেভেস্ট। ঠিক একই রকম টল, টলার, টলেস্ট, স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট, সবগুলোতে দেখো ই আর এবং সুপারলেটিভে ইএসটি যুক্ত করেছি। এরপরে দেখো ক্লেভার, ক্লেভারার, ক্লেভারেস্ট।
কিছু কিছু একটু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো তোমাদের মুখস্থ করে নিতে হবে। যেমন ব্যাড এর কম্পারেটিভ ফর্ম হবে ওটস এবং সুপারলেটিভ ফর্ম হচ্ছে ওটস্ট। গুড এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার এবং সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট। কিন্তু যে সমস্ত ওয়ার্ড বা যে সমস্ত অ্যাডজেক্টিভ একবার উচ্চারণ করা যায় না, 2 সিলেবল বা 3 সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভকে যখন আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ করব, তার পূর্বে মোর শব্দটি ইউজ করব এবং সুপারলেটিভের ক্ষেত্রে মোস্ট শব্দটি ইউজ করব। উদাহরণস্বরূপ দেখো বিউটিফুল, এখানে একের অধিক সিলেবল ব্যবহার করা আছে। যখন আমরা এই বিউটিফুল শব্দটাকে কম্পারেটিভ করব তখন মোর বিউটিফুল ইউজ করব এবং যখন সুপারলেটিভ করব তখন মোস্ট বিউটিফুল করব। উদাহরণস্বরূপ বলতে পারি আমি ইন্টেলিজেন্ট, একটা পজিটিভ ডিগ্রি, পজিটিভ ওয়ার্ড অ্যাডজেক্টিভ, এটাকে যখন আমি কম্পারেটিভ করব তখন কি করব? অবশ্যই ইন্টেলিজেন্ট শব্দটা কিন্তু 1 সিলেবলের অধিক দেওয়া আছে এখানে, তখন কম্পারেটিভ করার সময় আমরা লিখব মোর ইন্টেলিজেন্ট এবং সুপারলেটিভ করার সময় লিখব হচ্ছে মোস্ট ইন্টেলিজেন্ট। তাহলে এটা যদি বোঝো তাহলে এখন তোমাদের এই 14 নম্বর রুলস বুঝতে একটু সুবিধা হবে। একটু দেখো, সুপারলেটিভ ডিগ্রি যুক্ত অর্থাৎ এই সমস্ত ওয়ার্ড যে সেন্টেন্সে থাকবে, সুপারলেটিভ ডিগ্রি যুক্ত বাক্যকে নেগেটিভ করতে হলে নিচের নিয়ম অনুসরণ করতে হয়। প্রথমে কি বসবে? নো আদার শব্দটা বসবে, প্লাস সুপারলেটিভের পরের অংশ বসবে, প্লাস ভার্ব বসবে, প্লাস সো, প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম, প্লাস অ্যাজ, প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। একটু কষ্ট হচ্ছে তোমাদের, একটু উদাহরণ দেখো তাহলে বেশি সুবিধা হবে তোমাদের জন্য। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। হি ইজ দ্য বেস্ট বয়, এই যে দেখো গুড শব্দটা দেওয়া আছে পজিটিভ, এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে বেস্ট, তো এই শব্দটি ইউজ করা আছে। হি ইজ দ্য বেস্ট বয়, এই যে দেখো বেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে এটাকে যখন আমরা নেগেটিভ করব, প্রথমে নো আদার শব্দটা আমরা ব্যবহার করব, নো আদার। এরপরে এই যে সুপারলেটিভ ফর্মের পরে যে বয়টা দেওয়া আছে এখান থেকে শেষ পর্যন্ত আমাদের ব্যবহার করতে হবে। তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস, তারপরে এই যে ভার্বটা দিতে হবে ইজ, এরপরে দিতে হচ্ছে অ্যাজ শব্দটি ইউজ করতে হবে তোমাকে, এই যে অ্যাজ, এবং এই যে সুপারলেটিভ ফর্ম বেস্ট দেওয়া আছে না, এই বেস্ট শব্দটার পজিটিভ ফর্ম ইউজ করতে হবে। আমি দেখো এখানে দেখিয়ে দিয়েছি তোমাদের গুড, অর্থাৎ বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে গুড, এই যে গুড শব্দটা এখন আসবে অ্যাজ গুড অ্যাজ, তারপরে এই সাবজেক্টটা বসবে অ্যাজ হি। আমি আবার বলছি একটু খেয়াল করো, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এখানে সুপারলেটিভ ফর্ম কিন্তু বেস্ট, ঠিক আছে। যখন আমরা এটাকে পজিটিভ করব তখন প্রথমে নো আদার শব্দটা আমি বসাবো, নো আদার বসানোর পরে এই যে সুপারলেটিভ শব্দটার পরে যে অংশটুকু থাকবে পুরো অংশটুকু আমি লিখে নিব, তা নো আদার বয় ইন দ্য ক্লাস। এরপরে দেখো সাবজেক্টে যে ভার্বটা থাকবে এই ভার্বটা আমি ইউজ করব ইজ, এরপরে তোমাকে দিতে হবে অ্যাজ শব্দটা দিতে হবে এবং এই যে সুপারলেটিভ ফর্মের পজিটিভ ফর্মটা দিতে হবে গুড, গুড, তারপর আবার অ্যাজ দিতে হবে, তারপর প্রথম সাবজেক্টটা তোমাকে ইউজ করতে হবে। আশা করি বুঝেছো। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরও 2টা এক্সারসাইজ তোমাদের এখানে দিয়ে রেখেছি। দেখো, শিলা ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ক্লাস, যেহেতু বিউটিফুল শব্দটা হচ্ছে একের অধিক সিলেবল বিশিষ্ট, ঠিক আছে, এই জন্য সুপারলেটিভ ফর্ম করতে গেলে মোস্ট বিউটিফুল শব্দটি ইউজ করতে হয়। তাহলে শিলা ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন দ্য ক্লাস। দ্বিতীয়টা দেখো, মাসুদ ইজ দ্য ক্লেভারেস্ট বয় ইন দ্য ভিলেজ, এই যে আমি এখানে দেখিয়েছি দেখো ক্লেভারেস্ট সুপারলেটিভ ফর্ম হচ্ছে ক্লেভারেস্ট, মাসুদ ইজ দ্য ক্লেভারেস্ট বয় ইন দ্য ভিলেজ। এই 2টা এক্সারসাইজ তোমরা এই স্ট্রাকচার অনুযায়ী করবে এবং আশা করি তোমরা বুঝতে পারবে। তো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের শুধু গ্রামার অংশটুকু পড়লে হবে না, তোমাদের কিছু রাইটিং পার্টও আছে। আমি তোমাদের জন্য 2টা HW নিয়ে এসেছি, এই HWগুলো তোমরা অবশ্যই বাসাতেই পড়ে নিবে। দেখো HW একটা দিয়ে রেখেছে কম্পোজিশন, ইয়োর ফিউচার প্ল্যান একটা এবং নিউজ পেপার, এই 2টা কম্পোজিশন তোমরা বাসাতেই পড়ে নেবে এবং মুখস্থ করে নেবে। আশা করি তোমরা ক্লাসটা এনজয় করবে। যদি ভালোভাবে ক্লাসটা বুঝে থাকো, তোমাদের বাসায় যে সমস্ত গাইড বই আছে এগুলো গাইড বইয়ে অনেক উদাহরণ দেওয়া আছে, আশা করি তোমরা উদাহরণগুলো কমপ্লিট করতে পারবে এবং সহজেই করতে পারবে। সো ডিয়ার স্টুডেন্টস, নো মোর টুডে, তোমরা ভালো থেকো। তোমাদের জন্য একটাই মেসেজ থাকবে এই মুহূর্তে, যে
যে ডু নট কাম আউট ফ্রম হোম উইদাউট এনি রিজন, কোনো কারণ ছাড়া বাসা থেকে বের হবে না। স্টে হোম, অবশ্যই বাসাতে অবস্থান করবে এবং তোমরা তোমাদের পড়াশোনাটা চালিয়ে যাবে। ওকে, নো মোর টুডে। আসসালামু আলাইকুম।